নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। যারা নতুন বাড়ি কিনবেন ভাবছেন অথবা যারা নতুন ফ্ল্যাট কিনবেন ভাবছেন, আপনাদের জন্য তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ নতুন বাড়ি কিংবা নতুন ফ্ল্যাট সিলেক্ট করার আগে যে সমস্ত বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই সমস্ত বিষয়গুলো যদি আপনি কোনোভাবে অ্যাভয়েড করে যান, সেক্ষেত্রে কিন্তু ওই বাস্তুতে বসবাস করার পরবর্তী সময়ে আপনাদের জীবনে মারাত্মক নেগেটিভ প্রভাব পড়তে শুরু হয়ে যাবে। তো কোন কোন সেই বিষয়গুলো, সেগুলো তো অবশ্যই আলোচনা করব। তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একই সাথে আলোচনা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। যে বাড়িটি অথবা যে ফ্ল্যাটটি আপনি ক্রয় করবেন ভাবছেন, প্রথমেই সেই বাড়িটি অথবা সেই ফ্ল্যাটটির মেইন যে এন্ট্রেন্স, সেটা কত ডিগ্রিতে আছে এটা কিন্তু আপনাকে প্রথমে দেখতে হবে। তারপরেই চলে যান আপনার ফ্ল্যাটের অথবা আপনার বাড়ি যেটা আপনি ক্রয় করবেন ভাবছেন, সেই ফ্ল্যাটটির একদম মিডল পয়েন্টে। সেখানে গিয়ে আপনি আপনার কম্পাসকে অন করুন। সেখান থেকে আপনাকে যেটা প্রথমেই দেখতে হবে যে আপনার যে মেন এন্ট্রেন্স অর্থাৎ ফ্ল্যাটটির যে মেন গেট, সেটা যেন যদি উত্তর দিকে হয়ে থাকে N3 N4 জোনের মধ্যে থাকে, যদি দক্ষিণ দিকে হয়ে থাকে S3 S4 জোনের মধ্যে থাকে, যদি পূর্ব দিকে হয়ে থাকে E3 E4 জোনের মধ্যে থাকে, অথবা যদি পশ্চিম দিকে হয়ে থাকে সেক্ষেত্রে যেন W3 W4 জোনের মধ্যে হয়ে থাকে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কোনোভাবেই যেন আপনার মেন এন্ট্রেন্স S5 থেকে S8 জোনের মধ্যে না পড়ে। কারণ বাদবাকি অন্যান্য জোনের মধ্যে যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেমেডি ব্যবহার করলে তার নেগেটিভ প্রভাব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তবে আপনার বাড়ি কিংবা আপনার ফ্ল্যাটের মেইন যে গেট, সেটা যদি S5 থেকে S8 জোনের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো রেমেডি ব্যবহার করে তার কোনো সলিউশন পাওয়া যায় না। তো এটা সবসময় মাথায় রাখতে হবে। তবে যে জোনগুলোর কথা বললাম N3 N4 S3 S4 W3 W4 এবং E3 E4, এই জোনগুলির মধ্যে যদি আপনার বাড়ির মেন দরজা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই বাস্তুতে বসবাসকারী মানুষদের সমৃদ্ধির কখনো অভাব হবে না। দ্বিতীয় আপনাকে যেটা দেখতে হবে, সেই ফ্ল্যাট অথবা সেই বাড়ির কিচেন অথবা টয়লেট যেন কোনোভাবেই নর্থ ইস্টের মধ্যে না চলে আসে। নর্থ ইস্টে কিচেন অথবা টয়লেট থাকলে কোনো রেমেডি ব্যবহার করলে কিন্তু কোনো কাজ হয় না। বাদবাকি অন্যান্য জোনের মধ্যে যদি পড়ে যায়, অর্থাৎ বাদবাকি অন্য 15টি জোনের মধ্যে যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেমেডি ব্যবহার করলে তার নেগেটিভ প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। এবার কথা হচ্ছে কোন জোনের মধ্যে টয়লেট থাকা সব থেকে শুভ মনে করা হয়। দেখুন, ওয়েস্ট নর্থ ওয়েস্ট এবং সাউথ সাউথ ওয়েস্ট, এই দুটো জোনের মধ্যে টয়লেট থাকলে কোনো রেমেডি ব্যবহার করতে হয় না। এই দুটো জোনের মধ্যে যদি টয়লেট থাকে, সেটাকে বাস্তু অনুযায়ী সব থেকে পজিটিভ জোন হিসাবে ধরে নেওয়া হয়। আবারও বলছি, এখানে কিন্তু 4টি দিক ধরে নয়, 16টি দিক ধরে আপনাকে বিচার করে দেখতে হবে কোনটা কোন দিকে পড়ছে, আর সেটা অবশ্যই আপনার ঘরের মিডল পয়েন্টে দাঁড়িয়ে তবেই বিচার করতে হবে। এবার যেটা আপনাকে দেখতে হবে, সেই ফ্ল্যাট অথবা সেই বাড়ির কিচেন কোথায় করা আছে। প্রথমেই বলেছি, নর্থ ইস্টে যেন কোনোভাবেই কিচেন অথবা টয়লেট না পড়ে যায়, কারণ এটাকেই সব থেকে বড় বাস্তুদোষ হিসাবে ধরে নেওয়া হয়। তো কিচেন যেন কখনোই নর্থ ইস্টের মধ্যে না চলে আসে। তো কিচেন কোথায় থাকবে? দেখুন, কিচেন হচ্ছে ফায়ার জোন, অর্থাৎ সাউথ ইস্ট থেকে শুরু করে সাউথের মধ্যে, অর্থাৎ সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট এবং সাউথ, এই 3টি জোনের মধ্যে আপনাকে কিচেন রাখতে হবে। বাদবাকি জোনের মধ্যে যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিচেনের রেমেডি ব্যবহার করতেই হবে। এবার কোন জোনের মধ্যে পড়ছে তার উপরেই নির্ভর করবে যে কি রেমেডি আপনাদেরকে ব্যবহার করতে হবে। রেমেডি নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এবার আপনাকে যেটা দেখতে হবে, সেই ফ্ল্যাট অথবা সেই বাড়ির বেডরুমগুলো ঠিক কোথায় আছে। অর্থাৎ সেই ফ্ল্যাটে যদি 2টো বেডরুম থাকে অথবা 3টি বেডরুম থাকে, সেই বেডরুমগুলো ঠিক কোন জোনের মধ্যে পড়ছে। যেটা সবসময় মাথায় রাখতে হবে, বেডরুম যেন কোনোভাবেই সাউথ সাউথ ওয়েস্ট, ইস্ট সাউথ ইস্ট অথবা ওয়েস্ট নর্থ ওয়েস্টের মধ্যে কখনো না পড়ে যায়। কারণ বেডরুমের জন্য এই 3টে জোনকে সব থেকে অশুভ জোন মনে করা হয়। সেক্ষেত্রে এই ঘরে বসবাসকারী মানুষজনদের কিন্তু মারাত্মকভাবে প্রবলেম দেখা দেয়। আর একই সাথে আর কয়েকটা জোন রয়েছে যে জোনের মধ্যে বেডরুম না থাকাটাই বেটার, সেটা হচ্ছে সাউথ ইস্ট। দেখুন, সাউথ ইস্টের মধ্যে যদি বেডরুম পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই বেডরুমে বসবাসকারী মানুষদের মধ্যে খিটখিটে স্বভাব অবশ্যই লক্ষ্য করা যায়।
আর একটা বিষয় রয়েছে যে বেডরুম আর যে জোনটাতে না থাকাটা বেটার সেটা হচ্ছে নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট। কারণ এই দুটি জোন যেহেতু ওয়াটার জোনের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যা, সর্দি কাশির সমস্যা প্রায় দেখা যায়। তো এই জোনগুলোর মধ্যে বেডরুম না থাকাই ভালো। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, বাড়ির যে ইনকাম করে অর্থাৎ যার পয়সাতে সংসার চলে তার বেডরুম সবসময় সাউথ ওয়েস্টে হওয়াকেই সব থেকে পজিটিভ বলে মনে করা হয়। বাদবাকি অন্য যে কোনো জায়গাতে বেডরুম হতে পারে, সে বিষয়ে কোনো প্রবলেম থাকবে না। এবার আপনাকে যেটা দেখতে হবে যে আপনি ঠাকুর ঘরটা ঠিক কোথায় স্থাপন করবেন, সেই জায়গাটা আছে কিনা। ঠাকুর ঘর করার জন্য আদর্শ যে জোন, দেখুন ঠাকুর ঘর কিন্তু যে কোনো জায়গাতে করা যায় না। ঠাকুরের ছবি যেখানে সেখানে টাঙিয়ে রাখা যায় না। বেশিরভাগ বাড়িতে কিন্তু এই ভুলটাই সবাই করে থাকেন। ঠাকুরের ছবি রাখুন অথবা আপনি ঠাকুর ঘর স্থাপন করুন। তার জন্য যে আদর্শ জোন, প্রথমত নর্থ ইস্টে আপনি ঠাকুর ঘর করুন, সেটা সব থেকে পজিটিভ। একই সাথে নর্থ ইস্ট, সেখানেও আপনি ঠাকুর ঘর করতে পারেন, অথবা ইস্ট নর্থ ইস্ট, এখানেও আপনি ঠাকুর ঘর করতে পারেন। এই জোনগুলোকেই সব থেকে পজিটিভ জোন হিসাবে ধরে নেওয়া হয়। আরেকটি জোন আছে যেখানে ঠাকুর ঘরকে অত্যন্ত পজিটিভ হিসাবে ধরে নেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে। সেটা কোন জোন? সেটা হচ্ছে প্রপার যে ওয়েস্ট, অর্থাৎ প্রপার যে পশ্চিম দিক, সেখানেও কিন্তু আপনি ঠাকুর ঘর স্থাপন করতে পারেন। বাদবাকি কোনো জায়গাতে ঠাকুরের ছবি অথবা ঠাকুর ঘর স্থাপন করলে কিন্তু সেই বাস্তুতে নেগেটিভ প্রভাব পড়বে। তো নতুন বাড়ি অথবা নতুন ফ্ল্যাট যখন আপনি সিলেক্ট করবেন, এই সমস্ত বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। না হলে আপনি যখন সেই বাস্তুতে বসবাস করবেন, তার নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের উপরে চলে আসবে। তো আশা করছি আপনাদেরকে অনেকটাই বোঝাতে পেরেছি। বুঝতে না পারলে কমেন্ট করবেন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।